আজ মার্চের ৩ তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ ১৯ বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য উইশটুকুও কেউ করে না, তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গতরাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির ১২টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন। এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে, ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতেই আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন, এখানে মাহদিবা খান নামের কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? ডেলিভারি বয় বলল, উনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? ডেলিভারি বয় বলল, সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের উপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে বাড়াইছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? আবির বলল, তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? মেঘ বলল, গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন, আমার পার্সেল দিন। আবির বলল, কে পাঠাইছে না বললে পার্সেল দিব না। মেঘ বলল, আজব তো, আমি জানি না কে পাঠাইছে। আবির বলল, তাহলে পার্সেল দেখার দরকার নেই। বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দেবে না, এ কেমন মানুষ রে বাবা। আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলেছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পরপর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস দিয়ে মেঘকে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বেরোব। মেঘ বলল, কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসল। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমেই বসেছিল। হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বেরোচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? তানভীর বলল, হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেংচি কাটল। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকল। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদী কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবার বা বলার আগেই আচমকা কেউ মেঘের দুচোখে চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করেই উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পিছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাজ, তামিম, মিষ্টিরা সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে, বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কি বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত ঝাঁকজমকভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের ওপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল?
তানভীর মৃদু স্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর, দেখবি। তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করল। মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না? মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। অকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইরিনরা সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরেই কান্না করে দিয়েছে। প্রায় 10-15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করল, এত আয়োজন তুমি করেছ? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছেন। মেঘের হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, উনি কোথায়? তানভীর বলল, জানি না। মেঘ বলল, উনি আসবেন না? তানভীর বলল, বোধ হয় না। মেঘ এবার তপ্ত স্বরে বলল, কেন? তানভীর বলল, তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই। মেঘ বলল, তাহলে এসব করেছেন কেন? তানভীর বলল, তুই ভাইয়ার জন্মদিন করেছিলি তাই ভাইয়াও তোর জন্মদিনের আয়োজন করেছেন। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওখানে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসব না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটব না, এবার আপনি ভাবুন আসবেন কিনা। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হাঁ হয়ে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার ওপর অধিকার দেখাচ্ছেন। মিনহাজ, তামিম শুধু মুখ চাওয়াচাওয়ি করছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে, বন্যাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের ওপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখেই মেঘের হাসি ফুটেছে। বন্যা, মিনহাজ, তামিমও হাঁ হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেটআপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপির থেকে শুরু করে আবির, তানবীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জল করছে ডায়মন্ডের আংটি, তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না, তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিসনি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না, আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকড়ি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙ্গুলে ঢোকাল। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপিসহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বুঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসেই সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজদের বলার জন্য, এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যাও তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপিদের আবিরই জানিয়েছে। মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্যই আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়।
খাওয়া দাওয়া শেষে ফুপ্পিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথশিশুদের খাওয়া শেষে আবির নিজেই এগিয়ে দিতে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধুবান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশের টেবিলে বসে ফোন চাপছে আর একটু পর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে। তামিম দু একটা কথা বললেও মিনহাজ তেমন কথাই বলছে না। দু একবার এদিক সেদিক তাকাতে গিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধিত আঁখি দেখেই মিনহাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিনহাজ গিফটের পাশাপাশি মেঘির জন্য একটা ব্রেসলেট এনেছিল, যেটা ঠিক মাঝখানে এম অক্ষর ছিল। মিনহাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষরই এম। সেই সুবাদে মিনহাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভাবলেও মিনহাজ নিজের কথা ভাববে, কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিনহাজ সিটিয়ে আছে। আবির আসার পর তো মিনহাজের স্বাভাবিক নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছে। আবিরের দেয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেয়া ডায়ামন্ডের আংটি, তানভীরের দেয়া গোল্ডের ব্রেসলেট, ফুপ্পিদের দেয়া দামি গিফটের ভিড়ে মিনহাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর নরম স্বরে বলল, তোমরা আর কি খাবে বলো, আনাচ্ছি। মিষ্টিরা সকলেই সমস্বরে বলল, কিছু লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসল, কিছুই বলল না। এই ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গাউন পরেছে, সাথে গর্জিয়াস গোল্ডেন হিজাব, ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না। আজ বন্যার এত সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছিল। বন্যা আসার পর থেকে তানভীর একটু পরপর আর চোখে বন্যাকেই দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতেও পারছিল না, আবার না তাকিয়েও থাকতে পারছিল না। তানভীরের ভূকম্প এখন অনেকটাই কমে এসেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে তাহার মোহমায়ায় জর্জরিত তানভীরের অন্তরতম আঁচল। তাহার দৃষ্টি শান্ত হৃদয়ে অশান্তির তোল পাড় চালাচ্ছে। তবুও তানভীর সব কিছু উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কুঁয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংহার করতে চায়। কিছুক্ষণ পর আবির আসছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিনহাজ আর তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধাল, তোমরা কি যেতে পারবে? তামিম উপর নিচ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারব। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেয়া শেষ হলে আসুন, যেতে হবে। আবিরের আপনি সম্বোধনে বন্যা কপাল কুচকাল। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে। আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনল কিনা তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে উঠল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীরের কিছুটা পিছনেই আবির, আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যারা, সবশেষে তামিম আর মিনহাজ। রেস্টুরেন্টের দরজার কাছাকাছি যেতেই মেঘের গাউন থেকে বের হওয়া সুতার সঙ্গে জুতার স্টোন আটকে গেছে। ড্রেসে টান পড়তেই মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে অকস্মাৎ বেরিয়ে আসে, উফ। শব্দটা আবিরের কানে পৌঁছানো মাত্রই আবির ঘুরে দীর্ঘ 2 কদম এগিয়ে এসে মেঘের 2 কাঁধে ধরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করা শুরু করে, কি হয়েছে তোর? কোথায় ব্যথা পাইছিস? বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বুঝে ওঠার আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ ধীর কণ্ঠে বলল, মনে হয় জুতায় সুতা আটকেছে। এর মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে জুতোসহ মেঘের পা আবিরের হাঁটুর ওপর তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিলে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রাখে। পা ওপরে ওঠানোতে মেঘও কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিনহাজ, তামিম, মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতো থেকে মেঘের ড্রেসের সুতা খুলে দিচ্ছে। তানভীর এতক্ষণে পেছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বনুর? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধাল, শুধু সুতায় আটকে ছিল নাকি পায়েও ব্যথা পেয়েছিস? মেঘ আস্তে করে বলল,
পায়ে ব্যথা পায়নি। আবির বলল, সত্যি তো? মেঘ বলল, হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে অতি ধীর কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটবি তো নাকি? আরেকটু হলেই মাথায় লাগত। বন্যা অবাক চোখে আবিরকেই দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বন্যার সঙ্গে সঙ্গে মেঘও আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, হাঁটতে পারবি? মেঘ বলল, পারব। মেঘ আবারও ডাকল, আবির ভাই। আবির বলল, হুম হুম। মেঘ বলল, আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। আবির বলল, কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্স, ফোন, আবিরের দেওয়া আংটির খালি বক্স আবির নিজের হাতে নিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঠিয়ে হাঁটিস। মেঘও আবিরের কথা মতো দু হাতে ড্রেসটা হালকা উঠিয়ে পা বাড়াল। আবির সামনের দিকে থাকাতেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতায় সুতা আটকাচ্ছে কিনা তাই দেখছে। উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে পরখ করছে। তামিম মিনহাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তামিম চোখের ইশারায় প্রশ্ন করল, কি? তামিম বলল, মেঘের যে কোনো সমস্যায় এগিয়ে যাওয়ার কথা তোর, অথচ তুই বোঝার আগেই আরেকজন দায়িত্ব পালন করে ফেলছে। মিনহাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু গুটাল। তামিমের কথাটা তার ভালো লাগেনি, তাই বুঝালো। নিচে আসতেই আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইকটা নিয়ে আসি। আবির যেতেই বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম শকড। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে লাজহুক হাসল। বন্যা পুনরায় বলল, আমার কিন্তু আবির ভাইয়ার উপর সন্দেহ হচ্ছে, তোর হচ্ছে না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন যাবতই করছি, কিন্তু কিছু বুঝতে পারছি না, কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরেই দেখা যাবে রাগে যা তা বলছে। বন্যার উত্তেজিত চেহারায় চিন্তার ছাপ পড়ে গেছে। চিন্তিত কণ্ঠে বলল, থাক, এত ভাবিস না। দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রু কুচকে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করল, বহুরূপী মানে? বন্যা বলল, মানে বুঝতে হবে না বেবি। আমি চাই তোর ওনার মনে তুই না থাকলেও অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভ্যাংচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলেও আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দিব। উনি আমার মানে আমারই। উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মোড়ে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলব। তারপর ভূত আর পেতনি মিলে সংসার করব। তবুও ওনাকেই আমার লাগবে। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও। বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে। মিনহাজ মিষ্টিরা মেঘদের একটু পেছনে ছিল। বন্যার এত হাসি দেখে মিনহাজ বিরক্তির স্বরে বলল, এত হাসছিস কেন? বন্যা বলল, ভাল লাগছে তাই হাসছি। তোর কোনো সমস্যা? মিনহাজ বলল, হ্যাঁ, আমার কানে লাগছে। বন্যা বলল, তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিনহাজের রাগ আরও বেড়ে গেছে। একদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিনহাজ রীতিমতো রাগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানভীর দুজনেই হাজির হল। আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি। তানভীর বলল, আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্স গাড়িতে রেখেছি, আর ফোন আমার পকেটে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক পর্যন্ত যেতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিরা প্রথমবার দেখছে। এতদিন শুধু মেঘের মুখেই আবিরের প্রশংসা শুনে আসছে, আজ তার খানিকটা নিজের চোখেই দেখছে। মেঘ বাইকে বসার পরও আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক করে দিচ্ছে, যাতে জুতা বা বাইকে কোনোভাবে না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানভীর তামিমদের উদ্দেশ্য বলল, তোমাদের রিকশা ঠিক করে দিয়েছি, যাও। বন্যাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখে ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে, এ অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিয়ে আসত। তার উপর আবিরও বলে গেছে, এখন মিষ্টিরা কিছু বললেই তানভীরের ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকিয়েছে। মিষ্টিরা দুজনকে নামিয়ে তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করল, ফুচকা খাবে? বন্যা বলল, না। তানভীর বলল, কেন, তোমার না ফুচকা প্রিয়? বন্যা বলল,
অনেক খেয়ে ফেলছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গা দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামল। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যি ফুচকা খেতে পারবো না। তানভীর বলল, সমস্যা নেই, একটু হাঁটবে, যখন খেতে ইচ্ছে করে খেয়ে তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। তানভীর বলল, ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘেরা এক একটা ভাই বোন ঘাড়তেরা সেরা, ওরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়ল না। অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? বন্যা বলল, না তেমন না, কিন্তু। তানভীর বলল, তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গিয়েছ, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে, তারপরেও এত টেনশন কিসের তোমার? বন্যা বলল, এমনি। আশেপাশে মানুষের ভিড়ে তানভীর হাঁটছে, সঙ্গে বন্যাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালাম উত্তর দিতেই দুজনের মধ্যে একজন মুচকি হেসে শুধালো, ভাই, উনি কি ভাবি নাকি? তানভীর সহসা বন্যার দিকে তাকালো। বন্যা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকের স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা এটাও জানিস না, যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেছে। তানভীর বন্যার দিকে না তাকিয়েই বলল, ডোন্ট মাইন্ড হাব প্লিজ। বন্যা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। তানভীর বলল, কেন? বন্যা বলল, ভালো লাগছে না। তানভীর বলল, ও। বন্যা বলল, ও মানে? তানভীর বলল, তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যা রাগে বলল, আজব, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তানভীরও এবার রাগী স্বরে প্রশ্ন করল, তো আমি কি করব, নদীতে ফেলে দিয়ে আসব? বন্যা বলল, মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়ছে। রাগ উঠলেও বন্যাকে রাগ দেখানো ঠিক হবে না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমরা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সত্যি কি তাই? বন্যা বলল, কেউ কিছু ভাববে না। তানভীর মৃদু স্বরে শুধালো, ছেলেগুলোর কথায় মাইন্ড করছ? বন্যা বলল, না। তানভীর বলল, তো? বন্যা বলল, এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না। রেগে বলল, তোমার সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আর কখনো এমন কাজ করব না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে বন্যা শান্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেয়ে যাব। তানভীর বলল, খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো। বন্যা বলল, আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে, খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বন্যা মৃদু স্বরে বলল, আমার একা থাকতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বন্যার দিকে তাকাল। বন্যার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল রাতের শীতল পরিবেশে বন্যার সাথে একান্তে কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যাই ঘুরপাক খায়। বিকেল থেকে বন্যাকে দেখার, একান্তে কথা বলার তীব্র ইচ্ছে জেগেছিল তানভীরের মনে, তাই ফুচকার কথা বলে নিয়ে আসছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্য রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকেই খাবার পার্সেল করে দিয়েছে। তারপরও বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছে পর্যন্ত নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার আংটিটা দিয়ে দেই? আবির বলল, কেন? মেঘ বলল, আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছেই রেখে দেন। আবির বলল, কেন, আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়াল, দামি গিফট দিয়ে আমি কি করব? আপনি যদি আমার না হন? মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। মেঘ বলল, খুললে কি করবেন? আবির বলল, সেটা এখন কেন বলবো, খুললে বুঝাবো। মেঘ ডান হাত দিয়ে একটানে অনামিকা আঙুল থেকে আংটি খুলে হাতের তালুতে নিয়ে আবিরের সামনে ধরে বলল, এই নিন।
আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই আংটির প্রয়োজন নেই? মেঘ বলল, না। আবির বলল, ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটি ফেলে দেবার জন্য হাত তোলা মাত্র মেঘ দু হাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরব, আমায় দিন। আবির বলল, তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে, অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। আবির বলল, দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমিই ফেলে দেই। মেঘ তপ্ত স্বরে বলল, আর ফেলব না। আবির বলল, সত্যি তো? মেঘ বলল, সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃৎস্পন্দন সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আখিযুগল স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। অকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসা যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতেই আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে, আর প্রতিবারই গা শিউরে উঠছে। রেস্টুরেন্টে ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পড়বে। কিন্তু ফুপ্পিরা, তানভীর ভাইয়া, বন্যারা সবার সামনে নিজের ম্যাচুরিটির প্রমাণ দিতে নিজেই আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবে পূরণ হয়েই গেছে। এদিকে রুমে ঢুকেই মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাতমুখ ধুয়ে রুমে এসে মিনহাজের এ অবস্থা দেখে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? মিনহাজ বলল, ভালো লাগছে না। তামিম বলল, ভালো না লাগাটাই স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয়, তাহলে মেঘের আবির ভাইয়া রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ সিম্পলভাবে মিশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ। আজ তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড গোল্ডের গিফটের ভিড়ে আমাদের অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনহাজ চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তামিম বলল, তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখছিস। মেঘ উফ করতে দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগেই সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারব না। বন্যা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েই আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি, আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। মিনহাজ বলল, শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়ব। তামিম বলল, শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের উপর ক্রাশ খাইছে, এ কথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনহাজও সেই সঙ্গে বলল, মিষ্টি, তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথা ফাটাবো, বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা এক টানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাঁকারি দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মিনহাজ বলল, মানে? মেঘ বলল, আবির ভাই আমায় আংটি পরিয়ে দিয়েছেন, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চিত রাতে স্বপ্ন দেখছিস। কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নিব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছেন। ওরা কেউই বিশ্বাস করছে না।
বন্যা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছেন? মেঘ উচ্চস্বরে চিচিয়ে বলল, 100% সত্যি। মিনহাজ বিরক্তির স্বরে বলল, কোন হাতে পড়াইছেন? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরালে বিয়ে হয় না। মেঘ ভেঙচি কেটে বলল, আমায় এত কিছু বুঝাতে হবে না, বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুড়া গেছে। মেঘদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতেই কমছে না। আশেপাশের সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছিল তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসছে। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? আবির বলল, না, ভালো লাগছে না। তানভীর বলল, কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠাইছে এখনও জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টাপাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানভীর এক পা করে পেছাতে লাগল। তানভীরের ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করে, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে 8-10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমিই পাঠাইছিলাম। আবির বলল, কি? বলে আবির দাঁড়াতেই তানভীর দৌড়াতে শুরু করে। তানভীরের পেছনে আবিরও ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ, মিম আদি বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে, দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে। কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানভীরের পিঠে 2-3 থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকেও বেশি চিৎকার করছে। চিৎকার করে বলল, আল্লাহ, আমি শেষ। হালিমা খান, মালিহা খান দুজনেই ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধালেন, এই, কি হয়েছে তোদের? তানভীরকে মারতেছিস কেন? ব্যথা পাচ্ছে না? মেঘ, মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টার স্বরে বলল, আহা গো, আসছে তাহার দরদি বোন, তোর ভাই যে অপরাধ করছে তার জন্য ওরে সারা দিন পেটানো দরকার। মেঘ বলল, কি করছে? আবির বলল, তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানভীর কি করছে? খুব বড় অপরাধ করে ফেলছে। মামনির করুণ স্বর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানভীরকে উদ্দেশ্য করে বললেন, কিরে, কি করছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছুই না, ভাইয়ার কলিজার হাত দিয়েছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বেরোইস শুধু, তোর খবর আছে। মালিহা খান সচেতন কণ্ঠে বললেন, আবির, কি হচ্ছে এসব? আবির বলল, কিছু না। মালিহা খান বলল, তানভীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লাগছে, আর আমাদের 2 ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ। মালিহা খান বলল, ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন চায় কর। আবির বলল, ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। বেলকুনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? মেঘ বলল, রুমে। কেন? তানভীর বলল, একটু দেখা করে আসি। মেঘ বলল, ভাইয়া তুমি যাইও না, আবি ভাই তোমাকে মারবে। তানভীর বলল, আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো। তানভীর হেসে চলে গেছে। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে ডাকল, ভাইয়া। আবির বই পড়তেছে। তানভীর আবারও ডাকল, ও ভাইয়া। আবির বলল, কি হয়েছে? তানভীর বলল, আসব? আবির বলল, কেন? তানভীর বলল, একটু আসি। আবির বলল, আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরা নষ্ট হয়ে গেছে। 10-12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তানভীর বলল, তুমি আমায় বলতা? আবির বলল, জানিস তো,
আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। তানভীর বলল, আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয়ে ভুলে গেছ। আবির বলল, তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়েও আমি ভুলতে পারি না। তানভীর বলল, এত যত্ন এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেল পাঠাইছিলাম বলেই তো বনুতে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছ। আবির হঠাৎই সিক্ত আখিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসব? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়দিন পরে তোমাকেই রুম থেকে বের করে দেবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠুটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রুকুচকে শুধাল, আপনাদের দুই ভাইয়ের মান অভিমান ভাঙছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনো অভিমান করিই না। মেঘ কপাল গুটিয়ে রাগী স্বরে বলল, খুঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খুঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানাল, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না, যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথেই অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না আর বলবও না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তোর অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পায় না। তানভীর রাশভারী কণ্ঠে বলল, হয়েছে, তোমার আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। দুদিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ায় মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, পার্সেল দিয়ে দিচ্ছেন যে, কে পাঠাইছে? আবির বলল, তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে নাই। 1 সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাস শেষ করে বেরিয়ে আসছে। সেমিনারে বন্যার মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিনহাজ প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় ব্লক দিছিস কেন? মেঘের এমনিতেই মেজাজ খারাপ, তার উপর মিনহাজের উল্টাপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লক দিব কেন, আর কোথা থেকেই বা দিব? মিনহাজ বলল, তুই আমাকে ফেসবুকে ব্লক দিছিস। মেঘ বলল, ধুর, আমি ব্লক দেইনি, জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। মিনহাজ বলল, তুই ব্লক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। মেঘ বলল, ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে ব্লক দিব কিভাবে? মিনহাজ বলল, আমি গতকাল রাতে তোকে মেসেজ দিছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমায় ব্লক মারছিস। মেঘ, বাজে কথা বলিস না মিনহাজ। মিনহাজ বলল, তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকেই মেঘের ব্লক লিস্টে ঢুকল। ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ, সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেয়া? মেঘ বিরক্তির স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকিই নাই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করল, মিনহাজ, কি হয়েছিল, পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করল, মেঘকে মাঝে মাঝেই আমি মেসেজ দেই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবনাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি, খেয়ে এসে নেটে ঢুকতেই দেখি মেঘের আইডি থেকে ব্লক দেয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিওনি আর এমন কোনো মেসেজ দেখিওনি। বন্যা একটু ভেবে প্রশ্ন করল, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? মেঘ বলল, না তো, কে জানবে? বন্যা বলল, তোর আইডি কে খুলে দিছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। বন্যা বলল, পাসওয়ার্ড পাল্টাইছিলি পরে? মেঘ বলল, না। বন্যা বলল, তাহলে তানভীর ভাই? আচমকা মেঘ চটপটে স্বরে বলল, না না, ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিছিল। বন্যা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু হেসে বলল, মেঘরে, তুই শেষ। মিনহাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিচ্ছে, মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা, তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। মিষ্টির কথা শুনে
মেঘের চোখের তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠেছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগল। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে চাচ্ছে। সহসা অনুভব হল উষ্ণ হাওয়া মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশে ডানা মেলে উড়তে চাচ্ছে। আনন্দ সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা সুনিপুণ নজরে খেয়াল করল তা। বন্যার ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইয়াকে খবর দে, বান্ধবী আমার নববধূর মতো লজ্জায় নুইয়ে পড়ছে। আবির ভাইয়া না আসলে বোধহয় চোখ তুলে তাকাবেই না। বন্যার কথায় মেঘের হুঁশ ফিরে। স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যার হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জায় ওড়না দিয়ে মুখ লুকাল। বন্যা ক্ষীণ স্বরে বলল, বেবি থাক, এত লজ্জা পাইতে হবে না, আমরা তো আর আবির ভাইয়া নয়। মিষ্টি বলল, মেঘ তুই ওনাকে পেলে সত্যিই অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতা আর যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলছি, সেখানে তুই তো নিজে সর্বক্ষণ সবকিছু অনুভব করিস। মিনহাজ শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডি আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যার থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। মিনহাজ বলল, কেন? মেঘ বলল, আবির ভাই নিজের হাতে ব্লক দিছেন, আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি ডাকছিস, আমি কিছুই করতে পারবো না। মিনহাজ বলল, এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে, আর বলবো না। মেঘ বলল, সম্ভব না, আমি বাসায় যাব, টাটা।